প্রিয় দর্শক, হাইকুর কথা আমরা অনেকেই জানি। 3 পংক্তির 5-7-5 এই ধ্বনিবিন্যাসে রচিত জাপানি খুদে কবিতা হাইকু বাংলায় বেশ অনেক দিনের ঐতিহ্য রয়েছে হাইকু চর্চার। হাইকু সমিতি, হাইকু সংকলন ইত্যাদি অনেক ধরনের তৎপরতাই আমরা লক্ষ্য করি, কিন্তু এর যে পূর্বসূরি হোক্কু কিংবা তার সূত্র ধরে হাইবুনের কথা কিন্তু আমরা অতটা জানি না। হাইবুন মূলত একটি হাইকু এবং একটি সূচনা গদ্যাংশের সময়গত ফলাফল, এবং এটি সাধারণত ভ্রমণের সঙ্গে সম্পর্কিত হয়েই এর সূত্রপাত হয়েছে, এবং সেই কাজটি করেছেন জাপানের বলা হয়ে থাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি, যার নাম আমরা অনেকেই জানি, বাসো, মাতসু বাসোর কথা। তার হাত ধরেই আসলে হাইবুনের সূত্রপাত। তিনি দীর্ঘ ভ্রমণে বেরিয়েছিলেন, বেশ কবছর ধরে ভ্রমণ করছিলেন জাপানের দুর্গম অঞ্চলে। তখন যেই তার অভিজ্ঞতা তিনি গদ্যে বর্ণনা করতেন, তার সঙ্গে আবার সেই 3 লাইনের একটি হোক্কু বা হাইকু যুক্ত করে দিয়েই তার এই হাইবুনের সূচনা হয়। এরপর তার চর্চা জাপানে এখনো বিদ্যমান রয়েছে এবং বেশ একটি জনপ্রিয় সাহিত্য আঙ্গিক হিসেবে তার পরিচিতি। বাংলায় হাইবুন চর্চা খুব বিশেষ হয়নি, কিন্তু হাইবুনের একটি অনুবাদ গ্রন্থ সম্প্রতি আমার হাতে এসেছে, এবং সেই কাজটি করেছেন আমাদের অনেকেরই প্রিয় একজন কবি, সাহিত্যকর্মী, অনুবাদক, গদ্যকার, সংগঠক, সম্পাদক, সংকলক, নানা গুণে গুণান্বিত সাহিত্য ব্যক্তিত্ব সুরিদ শহীদুল্লাহ। সুরিদের লেখা আমি আগে পড়েছি, তার কবিতা সম্পর্কে এরকম একটি উপস্থাপনাও করেছি, কিন্তু এই গ্রন্থটি পেয়ে আমি বেশ উপকৃতই হয়েছে আমি বলবো, এবং আমি তাকে মনে মনে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি, কারণ এত বিস্তৃতভাবে হাইকু সম্পর্কে, হাইবুন সম্পর্কে, এদের ইতিহাস, এদের বিবর্তন, বিকাশ এবং এর যে নানাবিধ কারিগরি অনেকগুলো প্রসঙ্গ আছে, অনেক ধরনের জাপানি শব্দ রয়েছে যেগুলো সম্পর্কে আমরা শুনি কিন্তু তার আদি অর্থ জানি না, সব দিয়ে একেবারে গুছিয়ে একটি সংকলন তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। তার নামটিও বেশ চমৎকার, তিনি হাইবুনের বাংলা করেছেন পথকাব্য। তো সংগ্রহটির নাম তিনি দিয়েছেন পথকাব্য সংগ্রহ, মাতসু বাসো, ভ্রমণ লিপি ও হাইবুন। এটির অনুবাদ তো তিনি করেছেন, সম্পাদনা কাজটিও তিনি করেছেন, এবং প্রকাশিত হয়েছে একটি প্রকাশনা সংস্থা, তার নাম উজান। উজান বেশ উল্লেখযোগ্য কাজ করে থাকে, নানা ধরনের ব্যতিক্রমী গদ্য পদ্য সংকলন তারা করে, এবং এই বইটি বার করার গুরু দায়িত্বটিও তারা পালন করেছে। আর এর চমৎকার প্রচ্ছদটি এঁকেছেন সাইম রানা, বাংলাদেশের একজন পরিচিত মুখ শিল্প সাহিত্যের অঙ্গনের। তিনি ব্যবহার করেছেন জাপানের আরেক কিংবদন্তি শিল্পী, তাকেও বলা হয়ে থাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পী, হোকুসাই, কাতসুশিকা হোকুসাইয়ের চিত্র অবলম্বনে আপনারা দেখতে পাচ্ছেন একজন কবি বা হাইবুন লেখকের প্রতিকৃতি। তো আমি বইটি সম্পর্কে আর একটু আলোকপাত করার আগে এর অনুবাদক সুরিদের পরিচয়টি আর একটু দিয়ে নিতে চাই।
সুরিদের যে পরিচিতি ছাপা হয়েছে বইয়ের শেষে সেটি এভাবে: কবি, অনুবাদক, শিল্প সাহিত্য সমালোচক, বাংলায় প্রকাশিত কবিতার বই 8টি, অনুদিত সম্পাদিত বই 6টি, সুরিদের নিজের কবিতা অনুদিত হয়েছে ইংরেজি, ফরাসি, পর্তুগিজ, জার্মান, চাইনিজ ও রোমানিয়ান ভাষায়। কবি লিন্দা মারিয়া বারোজের ফরাসি অনুবাদে 2018 সালে প্রকাশিত হয়েছে সুরিদের কবিতার বই l'odeur d'antiseptique un point la vie, প্রকাশক লা ট্রাদুকতিয়ারে প্যারিস। পর্তুগিজের ফান্তাসমা প্রকাশনী 2022 সালে কবি পাউলে অলিভিয়েরা রামোসের পর্তুগিজ অনুবাদে প্রকাশ করেছে কবির দ্বিভাষিক কবিতার বই ইংলিশ পর্তুগিজ দ্য হাউস অব টুইন মিরার্স। সুরিদ 3বার আমন্ত্রিত হয়ে কবিতা উপস্থাপনা করেছেন প্যারিস ইঙ্গো ফরাসি আন্তর্জাতিক কবিতা উৎসবে, অর্থাৎ বেশ বর্ণাঢ্য সাহিত্য জীবন তার। তো আমি শুরুতেই সুরিদকে অভিনন্দন জানাতে চাই, আন্তরিকভাবেই অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এত সুন্দর, মূল্যবান এবং জরুরি একটি গ্রন্থ আমাদেরকে উপহার দেওয়ার জন্য, যার মাধ্যমে নিঃসন্দেহে বাংলা সাহিত্য, বাংলার অনুবাদ সাহিত্য সমৃদ্ধ হয়েছে। বইটির সম্পর্কে আরো দুইটি তথ্য তারা আমাদের জানিয়েছেন। এর ছবিগুলো এঁকেছেন ক্যালিগ্রাফিয়ার ক্রিস্টিন দাবাদি ফাব্রেগেত, আর্টিস্ট ক্যালিগ্রাফার। বইটির কথা জেনে ক্যালিগ্রাফি করে পাঠিয়েছেন ক্রিস্টিন। ক্যালিগ্রাফিতে দক্ষিণ কোরিয়ান গুরুর কাছে বিশেষভাবে দীক্ষিত ক্রিস্টিনের আগেও আমার কবিতা নিয়ে ছবি এঁকেছেন, প্যারিসে প্রদর্শিত হয়েছে, কিন্তু এবার সেই প্রদর্শনের সুযোগ নেই। যেন প্রথমে ফটো, পরে মূল ছবিগুলো পাঠিয়েছেন। বাসর সাথে তোমার ভ্রমণে সঙ্গ দিতে পেরে আমি আনন্দিত, ভালোবেসে লিখেছেন ক্রিস্টিন। এই ভ্রমণে তার মতো বন্ধু ও শিল্পীকে পাওয়া সত্যি আনন্দের। ক্রিস্টিনের বেশ কিছু সচিত্রকরণ রয়েছে, ক্যালিগ্রাফি, এই যে যেমন এখানে একটি রয়েছে বেশ চমৎকার জাপানি অক্ষরের সহায়তায়। আর তিনি আরেকজনের নাম উল্লেখ করেছেন, দেবাশিস তরফদার। দেবাশিস তরফদার কলকাতার একজন কবি, অনুবাদক, চিন্তক, সম্পাদক। একক পত্র জানালা তিনি প্রকাশ করে থাকেন। তো তার সম্পর্কে কৃতজ্ঞতা জানাতে গিয়ে সুরিদ লিখেছেন, বাংলা ভাষায় বাসকে অনুবাদের জন্য আমার মতে তিনিই যোগ্যতম, এখন আমার প্রিয়তম লেখকদের একজন। আমাদের সৌভাগ্য যে বিশ্ব সাহিত্যে অগাধ পাণ্ডিত্য প্রজ্ঞা নিয়ে বসে না থেকে তিনি উদ্যমী তরুণের জেদে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন চিন্তক সাহিত্যের নতুন নতুন মুক্তাঞ্চলের সাথে। এই কাজগুলো অনুবাদ করছি শুনে আন্তরিক আগ্রহ দেখিয়েছেন। সাহস ও প্রশ্রয় পেয়ে বিভিন্ন সময় পরামর্শ নিয়েছি, আর পাণ্ডুলিপি পড়ে তাঁর লেখাটি এই বইয়ের শিরোমণি হয়ে থাকল। লেখা বলতে এখানে একটি দীর্ঘ ভূমিকা লিখে দিয়েছেন দেবাশিস তরফদার, তাঁদের পথ পথচিহ্ন শিরোনামে। বেশ সুন্দর একটি ঐতিহাসিক বর্ণনাও পাওয়া যায়, হাইকু, হাইবুন, হোক্কু ইত্যাদি, এবং সামগ্রিকভাবে জাপানির সেই প্রাচীন সাহিত্য আঙ্গিকটি সম্পর্কে বেশ দীর্ঘ একটি ভূমিকা লিখেছেন। অনেকগুলো উদাহরণ দিয়েছেন বইয়ের থেকে নেওয়া অনুবাদগুলোকে কাজে লাগিয়ে। তো এই জন্য আমরা দেবাশিস তরফদারকেও ধন্যবাদ জানাতে চাই। এছাড়া সাইম রানার কথা আগেই বলেছি, বইয়ের প্রস্তুত করেছেন কবি, শিল্পী, সঙ্গীতবিদ। প্রকাশক সাগর নীলখানদ্বীপ, যিনি উলুখড়ের প্রকাশক, তার প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন সুরিদ। বইটি উৎসর্গ করা হয়েছে ফকির দেবরা জান্নাত। আমরা জানি এক ফরাসি নারী দীর্ঘদিন ধরে বাংলায় লালন সাধনা করছেন, লালন চর্চা করছেন। তার সম্পর্কে তিনি লিখেছেন, A spiritual soul with whom Basho would love to sing Lalon's verses and meditate. এছাড়া আরো একজনের আরেকজনকেও তিনি বইটি উৎসর্গ করেছেন, পাওলো জে অলিভিয়েরা রামোস নামে, পর্তুগালের লোক। তার সম্পর্কে তিনি লিখেছেন, A Sufi soul with whom Basho would delight in penning characters and finding resonance in every line. উৎসর্গলিপিটা এরকম, Calling you from afar, my mates, I can hear somewhere in deep south or north, Basho converses with a frozen river. চমৎকার লেখা।
বাসো সম্পর্কে ছোট্ট পরিচয় আছে একটি, বাসোর ছবিও দেখতে পাচ্ছি আমরা, প্রতিকৃতি। দেখা যাচ্ছে জাপানের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবিদের একজন মাতসু বাসোকে হাইকুর মহত্তম ওস্তাদ কবি ভাবা হয়। 1644 থেকে 1694, মাত্র 50 বছর বেঁচে ছিলেন বাসো। নিজের ভ্রমণ কথা লিখতে গিয়ে তিনি জাপানি গদ্য কবিতার একটি জন্ম দেন, যা হাইবুন নামে পরিচিত। অল্প বয়সে বাসো চীনা কবিতা এবং তাওবাদে আকৃষ্ট হন। একসময় তিনি জেন বুদ্ধবাদে দীক্ষিত হয়েছিলেন এবং তাঁর লেখালেখিতে জেন দর্শনের প্রভাব রয়েছে। হাইকু হাইবুনকে জনপ্রিয় করার পাশাপাশি বাসো জীবিতকালেই নিজের কাব্যাদর্শের একটি ঘরানা প্রতিষ্ঠা করেন। আধ্যাত্মিক নান্দনিক এই ঘরানা তার নিজের এবং শিষ্যদের চর্চার ফলস্বরূপ এদো যুগে চরম উৎকর্ষ লাভ করে। বিশ্বের প্রায় সব প্রধান ভাষায় বাসোর হাইকু ও হাইবুন যুগে যুগে অনুদিত হয়েছে এবং এখনো পঠিত হয়ে চলেছে। এখানে আরেকটি উল্লেখযোগ্য জিনিস রয়েছে, সেটি বাসোর জীবনের উল্লেখযোগ্য ঘটনাক্রম। এটিও বেশ উপকারী, কারণ এর ভেতর দিয়ে আমরা বাসোর যে জীবন এবং ঘটনাবহুল জীবন এবং তার যে বিবর্তন চিন্তার মানসিক অবস্থার তারও খোঁজ পাই। সঙ্গে যুক্ত হয়েছে শব্দকোষ, বেশ সমৃদ্ধ একটি শব্দকোষ, অনেক অপ্রচলিত বা অপরিচিত শব্দের পাশাপাশি আমাদের পরিচিত শব্দগুলো, জাপানি শব্দগুলোরও ব্যাখ্যা রয়েছে। বিশেষ করে বাসো সম্পর্কে আসলে আমার নিজেরই জানা ছিল না যে বাসো আসলে একে আসলে এর অর্থ কলা বা কলা গাছ। বড় আয়তাকার পাতা সংবলিত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের গাছের মতো দেখতে জাপানি ছোট গাছ, ফল দেওয়ার ঘটনা বিরল। গাছটির পাতাও বাতাসে ও বৃষ্টিতে সহজেই ছিঁড়ে যায়, তাই এটি ক্ষণিকতা বা অস্থায়িত্বের প্রতীক। মাতসু বাসো তার সবচেয়ে বিখ্যাত লেখক নামটি এই গাছের নাম থেকে নিয়েছিলেন, কারণ এটি প্রাকৃতিক ঘটনাবলীর কাছে খুবই অসহায় এবং অকাজের বা অকর্মা ধরনের গাছ। হেমন্তের জন্য ব্যবহৃত বাসো একটি ঋতুসূচক শব্দ। এছাড়া দানরিন, ফুগা, হাইকা, ইহোক্কু, কিগো, রেঙ্গা, সাবি, ওয়াবি সাবি, আমরা জানি জাপানের সে বিখ্যাত দর্শন, নান্দনিক গ্রাম্যতা দর্শন সম্পর্কে এখানে এই পরিভাষার মধ্যে রয়েছে। আর ভ্রমণলিপি বইটি 2 পর্বে বিভক্ত। প্রথম পর্ব ভ্রমণলিপি, 6টি অধ্যায়ে এই ভ্রমণলিপিগুলো রয়েছে। বেশ দীর্ঘ ভ্রমণলিপি। আর বাসোর লেখা গহীন উত্তরের সরু পথে, নগ্নহাড়ির দিনলিপি, তারপরে কাশিমার কথা, ভ্রাম্যমান খেরোখাতা, সাগার দিনপঞ্জি, সারাসিনা রোজনামচা। আর দ্বিতীয় পর্বে হাইবুন, প্রায় 80টি হাইবুন এখানে অনুদিত এবং সংকলিত হয়েছে এবং বেশ আমি কয়েকটি পড়েছি, দেখলাম বেশ সুপাঠ্য, সহজপাঠ্য এবং যে কাব্যিকতা তার পুরোটাই তাতে বজায় রয়েছে। জাপানি সাহিত্য, ভাষা, কবিতা বা শিল্পকলার যে গীতময়তা, যে কাব্যিকতা, সেটিও আমরা টের পাই। এবং বিশেষ করে যে হাইবুনের সঙ্গে যুক্ত যেই হাইকুগুলো রয়েছে, 3 লাইনের 3 পংক্তির, সেটির অনুবাদগুলো দারুণ লেগেছে আমার কাছে। খুবই মিষ্টি, খুবই মধুর একটা অনুভূতি হয়। তো আমি সেরকমই একটি হাইবুন পাঠ করে আমার আজকের এই উপস্থাপনার ইতি টানছি। তার আগে আরো একবার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি সুরিতকে, সাইম রানাকে, প্রকাশক, বইয়ের প্রকাশককে, উজান, ক্যালিগ্রাফার ক্রিস্টিন ফাব্রিগেতকেও। তো যেটি আমি পাঠ করছি ছোট্ট একটি হাইবুন, তার নাম নিঃসঙ্গ জীবন বিষে অনুযোগ। তার শুরুর যে গদ্যাংশটি এরকম: আহ অলস বুড়ো,
সাধারণত অতিথিরা এত ক্লান্তিকর হয়, আমি অন্তরের অন্তঃস্থলে প্রতিজ্ঞা করি আর নয়, অতিথিদের সাথে দেখা সাক্ষাৎ করব না, আর দাওয়াতও দেব না কাউকে। কিন্তু তারপর রাতে চাঁদ ওঠে অথবা সকালে তুষার ঝরে, আর আমি বন্ধুদের জন্য আকুল হয়ে উঠি। কিছুতেই রেহাই পাই না, নীরবে বসে থাকি, একা একাই ভেতমত পান করি, মনে মনে হাজারো প্রশ্ন বুনে চলি। কুঁড়ে ঘরের দরজা খুলে তাকিয়ে থাকি তুষারের দিকে, তারপর আবার তুলে নেই মদের পেয়ালা, কালিতে ব্রাশ ডুবাই, ফের রেখে দিই। ও মাদ বুড়ো, তারপরের হাইকোর্ট এরকম, শূন্য করে মদের পেয়ালা, এখন আরো কঠিন ভ্রমণ, তুষারের রাত্রিবেলা। শীতকাল 1686-87। তো এই বলেই আমি আমার আজকের উপস্থাপনা শেষ করছি। আবার হয়তো দেখা হবে চিরেই আরো একটি বই নিয়ে, আরো একটি সাহিত্যকর্ম নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।